দীর্ঘ ৮ বছর পর দেশে ফিরল সর্দার বাড়ির বড় ছেলে মুশফিক সর্দার আশিক। বাড়িতে না থাকা একমাত্র কারণ তার বাবা তাকে বিয়ে দিতে চেয়েছিল ১৭ বছর বয়সে। বাড়িতে সবার সাথে কথা হয়, শুধু বাড়ি ফেরার কথা বললেই মুখে আমাবস্যার মতো আধার নেমে আসে। ৮ বছর পর নিজের দেশের মাটিতে পা রাখল সর্দার বাড়ির প্রথম সন্তান আশিক। যেমন ব্যবহার তেমন কথাবার্তা, সবেতেই প্রশংসা পাওয়ার যোগ্য। পরিচয়: সর্দার বাড়ির ৪ ভাই, এর ৭ জন ছেলে মেয়ে। বড় ভাই আসলাম সর্দার, রেবেকা একমাত্র সন্তান আশিক। মেজ ভাই মুনিনুল, আমেনার ছেলে মেয়ে অর্ণব অহনা। সেজ ভাই হুমায়ুন, স্বপ্নার ছেলে মেয়ে আহিল অন্তু। ছোট ভাই জিশান ও জেসমিনের ছেলে মেয়ে আয়েশা আকাশ। তাদের ৪ জায়ের সম্পর্ক বোনের মতো, সব ছেলে মেয়েকে নিজের সন্তান মনে করে। আশিক এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে, পেছন থেকে তাকে কেউ জড়িয়ে ধরেছে, মনে হয় কিডন্যাপ করবে। পেছনে ঘুরে দেখে তার চাচাতো ভাই অর্ণব আকাশ। আশিক বলে উঠল, এভাবে কেউ জড়িয়ে ধরে? আমি মেয়ে নাকি? ছাড় বলছি, তোরা কি আমাকে মেরে ফেলার প্ল্যান করছিস? অর্ণব হেসে বলে উঠল, কি বলো ভাই, এতদিন পর দেখা হলো, মেরে ফেলবো কেন? না, তোরা যেভাবে ধরেছিস। আকাশ বলো, কি যে বলো না ভাইয়া। তো কেমন আছে এটা বলো। আলহামদুলিল্লাহ, তোরা কেমন আছিস? অর্ণব আর আকাশ দুজনেই বলো, আলহামদুলিল্লাহ ভালো। মুনিনুল, তোরা কি এখানে দাঁড়িয়ে সব কথা শেষ করবি নাকি বাড়িতে যাবি? সালাম আলাইকুম চাচ্চু, কেমন আছো? বলল আশিক। মুনিনুল সর্দারের সালামের উত্তর নিলেন। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো চাচ্চু। জিশান সর্দার এগিয়ে এসে বললেন, আমি কিন্তু এখানে ভাতিজা, ভুলে যেও না। তোমাকে ভুলে চলবে কি করে? তোমার কাছে যে আমার জীবনের চাবিকাঠি আছে, মনে মনে বলল আশিক। এরপর এগিয়ে জড়িয়ে ধরে বলে উঠল, ভুলবো কেন চাচ্চু, কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ চাচ্চু, বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো আছে, এইবার তোমার আগমনে আরও ভালো হয়ে যাবে। আসলাম সর্দারকে দেখতে পেয়ে আশিক বলল, আসসালামু আলাইকুম, আব্বু কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আসলাম সর্দার হালকা কেসে জবাব দিলেন, আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ। এক এক সবার সাথে কথা হলো। আসলাম সর্দার সবার উদ্দেশ্যে বলো, বাড়িতে চলো, সবাই অপেক্ষা করেছে। গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। ৩ তলা বিশাল বাড়ির সামনে এসে থামলো গাড়ি। দরজায় প্রবেশ করার সাথে রেবেয়া বেগম সামনে দাঁড়িয়েছিল, হয়তো ছেলে ফেরার অপেক্ষায় বারবার দরজার দিকে তাকাচ্ছেন। আশিক মাকে দেখে বলো, আম্মু কেমন আছো? এতদিন ভালো ছিলাম না, এখন তুই এসে গেছিস আমি ভালো হয়ে যাব। তোর কি এই মায়ের কথা একবারও মনে পড়ে না? আসতে ইচ্ছে হয় না বলেই কান্না শুরু করে দিল। এতদিনের জমে থাকা অশ্রু বিসর্জন। আশিক মাকে বুকে আগলে নিয়ে বলল, আম্মু আমি তো চলে এসেছি, প্লিজ আর কেঁদো না। একে বাড়ির সবার সাথে কথা হলো, কেবল আয়শা ছাড়া। সে তো তার বান্ধবীদের সাথে আড্ডায় ব্যস্ত। তার বিন্দুমাত্র খেয়াল নেই আজকে তার চাচাতো ভাই ফিরবে। ৪ বান্ধবী মিলে গল্পই করে যাচ্ছে। কে জানে এদের গল্পের শেষ আছে কি নাই। নূপুর, কথা, চুমকি, আয়েশার ৪ বান্ধবী, সবাই আলাদা আলাদা গুণের অধিকারী। ঠিক গুণ বলা চলে না, বোধের হাঁটে এক একটা। নূপুর সে তো কবিবাজ, কে কীভাবে কথা বলে চলার ধরন ওর কাছে পাওয়া যাবে। কথার শুধু নামেই কথা, কিন্তু কথা কম বলার অভ্যাস। চুমকি কথায় কথায় গান গায়, এখন গলা ভালো হোক আর না হোক। অন্যদিকে আয়শা উপন্যাস প্রেমিক, ঘুমের মধ্যে স্বপ্ন উপন্যাস পড়ে। তার মনে হয় তার জীবনে এমন একজন হিরো এন্ট্রি নিবে, ব্ল্যাক বাইকে, ব্ল্যাক হেলমেট, ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক ওয়াচ, চোখের সানগ্লাস, চাপ দিয়ে পুরাই নায়ক। নূপুর, কী রে, কী ভাবিস? কথা, তুই জানিস না ও কীভাবে ওর কল্পনার নায়ক। চুমকি, তুই জেগে জেগে স্বপ্নই দেখে যা আয়শা। কেন? স্বপ্ন দেখতে যাব কেন? দেখিস, ঠিক ৭ সমুদ্র ১৩ নদী পার করে আমার হিরো চলে আসবে আমার কাছে। আচ্ছা, তোর হিরো কি জন্মগ্রহণ করেছে নাকি এখনো পৃথিবীতে আসে নাই? জানাস আমাদের। বলে এক দফা হাসাহাসি হয়ে গেল। আয়শা তো মোটেই ভালো লাগেনি তার হিরো নিয়ে হাসাহাসি করা। বিদায় সে উঠে চলে গেল। অবশেষে ওদের আড্ডা শেষ হলো। মা, মা, কি হলো এত জোরে ডাকাডাকি করে বাড়ি মাথায় তোলার মানে কি? বাড়িতে কে এসেছে নাকি? খাবারের সুগন্ধ ভেসে ভেসে আমার নাকে আসছে তো মা। আজকে তোর আশিক ভাই ফিরেছে। কি? মা,
আমার তো মনে ছিল না আজকে ভাইয়া আসবে, তাহলে বাইরেই যেতাম না। তা মনে থাকবে কিভাবে? সারাদিন যেভাবে টই টই করে বেড়াও, এত কষ্ট নিজেকে মনে রাখো, এটাই আমি বাঁচি। মা এভাবে কেন বলছো? আয়সা রুমে যা, আমার মাথা খাস না। যাচ্ছি তো আমি। কি রাখো যে আমি তোমার মাথা খেতে যাবো? রাত 8টা বাজে, সবাই খাবারের টেবিলে। সবাই আশিক একটা চেয়ার টেনে নিয়েছে বসার জন্য। আহিল, ভাইয়া। আহিলের ভাইয়া ডাক শুনে আশিক থেমে গেল। কি হলো, এত জোরে চেঁচাস কেন? ওই, ওই। হ্যাঁ বল, ওই কি? ওই চেয়ারে বসো না ভাইয়া। কেন? এই চেয়ারে কে আছে? ভাইয়া, এই চেয়ারে আয়শা আপু বসে। তো কাউকে বসা হবে না? না ভাইয়া, কাউকে বসতে দেয় না। আশিকের তর্ক না পারে পাশের একটা চেয়ারে বসলো। সবার খাবার প্রায় শুরু করে দিয়েছে। হঠাৎ নুপুরের শব্দে খাওয়া থেমে গেল আশিকের। সিঁড়ির দিকে লক্ষ্য করে তাকালো। ঘুম ঘুম চোখে সিঁড়িয়ে উঠে নামছে পরি। দুধি আলতা গায়ের রং, চুল হাঁটু ছড়িয়ে ঘুম থেকে ওঠার কারণে চেহারা উজ্জ্বলতা বেশি বৃদ্ধি পেয়েছে। টানা টানা চোখ, ঠোঁটের নিচে ও গলার তিলটে যেন সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। গোলাপি ঠোঁট, চোখে গাঢ় কালো মণি, 2 হাত ভর্তি রেশমি চুড়ি, মাথা পর্যন্ত ওড়না দেওয়া। বিড়বিড় করে বলে উঠল, মাশা আল্লাহ। বাড়িতে এসে যদি আমার সুন্দর করে দেখতে পেতাম তাহলে আরও আগে চলে আসতাম। ইস, আরও আগে কেন এলাম না? স্বপ্না, কী রে আসে, খেতে খেতে কী ভাবিস? কিছু না ছোটো আম্মু। তাহলে খাচ্ছিস না কেন? সব তোর পছন্দের রান্না। এতদিন কি ছাইপাশ খেয়েছিস? বিদেশি খাবার কি খাবার হলো? ওসব মুখে তোলা যায়? ঠিক বলছো ছোটো আম্মু, আজ অনেকদিন পরে মনের মতো খাবার খাচ্ছি। এসে নিজের জায়গায় বসে খাওয়া শুরু করে দিছে। তার কোনো হুঁশ নেই, পাশে তার আশিক ভাই বসে আছে। হুঁশ থাকবেই কি করে? তাকে তো জোর করে ঘুম থেকে উঠে নিয়ে এসেছে তার মা। সে তো খেয়েই যাচ্ছে। কিরে, দিন দিন আদব কায়দায় সব খাবারের সাথে খেয়ে ফেলেছিস? আশিক তোর ভাই হয়, আজকে কতদিন পরে বিদেশ থেকে আসছে, তুই কি একবারও কথা বলছিস? আশিক তো শুনেই যাচ্ছে চুপচাপ। ভাইয়া কেমন আছেন? ভালো, তুই? আমিও ভালো আছি ভাইয়া। আয়শা কথাগুলো খেতে খেতেই বলো। যেই চোখ তুলে তাকিয়েছে সাথে সাথে খাওয়া থেমে গেছে। চোখ কপালে আয়শার। আশিকে দেখে তার তো অবস্থা শেষ। ছেলে মানুষ এত সুন্দর হয় কিভাবে? উজ্জ্বল ফর্সা, চোখের মনে বাদামি রঙের, মনে হবে যেন লেজ লাগিয়েছে। গায়ে কালো টি শার্ট না ট্রাউজার পরে আছে, চোখের নীলে কালো একটা তিল, মাথার চুল রাবড়ি। সে তো তাকিয়ে আছে। কী রে, তোর আবার কি হলো? তাড়াতাড়ি খা। মায়ের কথায় আসার ধ্যান ভাঙলো। আহিল, ভাইয়া তুমি আমাদের জন্য কিচ্ছু নিয়ে আসনি? এনেছি, তুই আগে খাওয়া শেষ কর, তারপর পাবি। ওকে ভাইয়া। আশিক, তুমি কি কিছু ভেবেছো? কি করবে? মনিউল ভাইজান, ছেলেটা সবে আজকে আসছে, কদিন থাক, ঘোরাঘুরি করুক, তারপর না হয় এসব কথা বলবে। না ছোট আব্বু, আমি কাল থেকে যাব অফিসে, আর পাশাপাশি আমি কলেজের জবটাও করতে চাই আব্বু। আশা করি তোমাদের আপত্তি থাকবে না। তুমি যদি করতে পারো আমার কোনো আপত্তি নেই, তবে এর চাপ না নিয়েতে পারো, ব্যবসায় থাকতেই চলবে। না আব্বু, আমি জবটা করতে চাই, এটা আমার শখ। ওকে, তোমার যা ভালো মনে হয়। জিশান কালকে ম্যানেজারকে বলে সব ফাইল টেবিলে রেখো, আশিক দেখে নিবে। আচ্ছা ভাইজান। খাওয়ার পর্ব শেষ হয়ে গেল। রাত 9টা। ড্রয়িং রুমে সবাই বসে আছে। আশিক ঘর থেকে লাগেজ নিয়ে বাবা চাচাদের জন্য ওয়াচ, মা চাচিদের গোল্ডেন আংটি, অন্তু আয়সার জন্য অ্যান্ড্রয়েড ফোন, চকলেট। অহনা আহিল ছোট, এই জন্য অহনার মেকআপ বক্স, চকলেট। আহিলের জন্য ভিডিও গেম দিয়ে দিল। আকাশ অর্ণবের জন্য বিসলাইট, ব্র্যান্ডের পারফিউম। বড়রা সবাই বলো এত টাকা খরচ করে এসব কেনে আনতে গেল আশিক? জবাবে আশিক বলল, আমার ইচ্ছে হয়েছে তাই এনেছি। সবাই গিফট পেয়ে আনন্দে যার যার ঘরে চলে গেল, শুধু আয়শা থেকে গেল। কি দাঁড়িয়ে আছিস যে? ভাইয়া আপনি এত সুন্দর কেন? কেন তোর হিংসা হচ্ছে আমি সুন্দর বলে? অবশ্যই, ছেলে মানুষ এত সুন্দর হয় না, বুঝেছেন? আশিক ঠাট্টা করে বলে ওঠে, এই কথাটা আগে বলে আমি কালো হয়ে জন্মগ্রহণ করতাম। আগে বলিসনি কেন? এখানে সব দোষ তোর। আয়শা মুখ ভেঙচি দিয়ে বলে, আমার কেন দোষ হতে যাবে? আচ্ছা ভাইয়া, আপনি বিদেশে নিশ্চয়ই নাইট ক্রিম ব্যবহার করেছ, তাই না বলেন? ইডিয়েট, আমি কেন নাইট ক্রিম ইউজ করতে যাব? আমাকে তোর মহিলা মনে হয়? অবশ্য তুই যা চাস আমি তোকে অবশ্যই এনে দিতে পারি, বলে মুচকি হাসলো। আয়শা লক্ষ্য করলো আশিক হাসলে তার গালে টোল পড়ে, আর এক দফা কিরাস খেয়ে গেল আয়শা। আর এক মুহূর্তে ওখানে দাঁড়ালো না। ধন্যবাদ বলা আয়শা চলে গেল নিজের রুমে।
আয়শা যাওয়ার পানে তাকিয়ে আশিক ভাবছে, এই মেয়ে কবে এত বড় হয়ে গেল। ছোট থাকতে পাকা পাকা কথা বলে নিজের কাছে বন্দি করে রেখেছে আমাকে। আজও এই আশিক তার পেয়সীতে আবদ্ধ। নির্ঘাত এই মেয়ে আমাকে মেরে ফেলার প্ল্যান করেছে। রাত 11টা। শুয়ে শুয়ে উপন্যাস পড়ছে। উপন্যাসের নাম মন আমার কেমন কেমন করে। লিখেছেন ডক্টর মারফুল ইসলাম মাহিম। কারণ তার মনও কেমন উথাল পাথাল করছে তার আশিক ভাইকে দেখার পর থেকে। আশিক ভাইকে নিয়ে ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেল। আশিকের চোখে ঘুম নেই। বারান্দা দাঁড়িয়ে সিগারেট ধরালো। সিগারেটের কালো ধোঁয়ার সাথে মনের ভিতরে জমে থাকা দীর্ঘশ্বাস বের করার ব্রায়াত চালান। ভাবছে তার সাথে কি হয়ে গেল। আজ এতগুলো বছর বিদেশে থাকতে হতো না। সুন্দর একটা জীবন তারও হওয়ার কথা ছিল। পরিবারের সাথে থাকতে পারতো, বিশেষ করে তার প্রেয়সীকে কাছে থেকে দেখতে পারতো। কতগুলো দিন পার করেছে এই প্রেয়সীকে ছাড়া। তারপরও তার প্রেয়সীকে একটিবারের জন্য ভুলে যায়নি। তার প্রেয়সীর বয়স যখন 4, তখন পাড়ার বাচ্চাদের সাথে খেলতে খেলতে ওদের ভাই আসলে ওরা চুমু খেয়ে এটাই দেখছে। সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে আসে, কিন্তু দেখে আকাশ অর্ণব কেউ বাড়িতে নেই। কিন্তু কি করার, তাকে তো চুমু খেতেই হবে। হঠাৎ চোখে পড়ল আশিক সিঁড়ি দিয়ে নামছে। দিল দৌড়। কি হলো, আমাকে টানাটানি করছিস কেন? ভাইয়া তুমি আমার সাথে চলো, বসবে। কোনো মতে সোফায় বসিয়ে দিয়ে লাফ দিয়ে কোলে উঠে পড়ল। কি হয়েছে, কোলে উঠলি কেন? আমি বাইরে যাব তো। চকলেট খাবি? নিয়ে আসবো। না ভাইয়া, আমি চকলেট খাবো না। তো কি করবি? আমি চুমু খাবো ভাইয়া। সবাই সবার ভাইয়াকে চুমু খায়। কি এসব কে বলেছে তোকে? আমি দেখছি তে। আশিক উঠতে চাইলে আর উঠতে দেয় না। মন খারাপ করে থাকতেই আশিক শেষে গাল আশার দিকে নিয়ে গেল। দে। মহাখুশি হয়ে কপালে একটা চুমু দিয়ে বললেন, ভাইয়া তোমাকে শুধু আমি আমি চুমু খাবো, অন্য কাউকে চুমু খেতে দিব না কিন্তু। আশিক তো অবাক। কপালে সেই চুমু তার শরীরে প্রশান্তি অনুভব করলো। তারপর থেকে মন খারাপ লাগলো, এমনকি মাথা ব্যথা করলো। আয়শার ডাক পড়তো একটা চুমুর জন্য। যখন আসার 7 বছর, একদিন সে স্কুলে অনুষ্ঠানের জন্য কালো শাড়ি পরলো। হাত ভর্তি কালো চুড়ি, কপালে ছোট্ট একটা টিপ, পায়ে নুপুর, খোঁপায় গাজরা, মুখে হালকা মেকআপ, হালকা করে লাল খড়ে লিপস্টিক, সব মিলিয়ে পরি। সাজ দেখানোর জন্য এক দৌড়ে আকাশের কাছে চলে আসে। ভাইয়া দেখো আমাকে কেমন লাগছে। আশিক তাকিয়ে আর চোখ ফেরাতে পারল না, আর না কোনো কথা মুখে বলতে পারলো। কি হলো ভাইয়া, আমাকে কি দেখতে বাজে লাগছে? ভাইয়া কতক্ষণ থেকে বলছে আমাকে কেমন লাগছে, বলে না তো। একদম চলে না, শ্যাওড়া গাছের পেতনির মতো। এইভাবে কেউ সাজে? সবাই তো বললো আমাকে অনেক সুন্দর লাগছে ভাইয়া। লিপস্টিক মুছে ফেল, তাহলে আরও ভালো লাগবে। বলে খাটে বসিয়ে টিস্যু দিয়ে যত্ন সহকারে সময় নিয়ে লিপস্টিক মুছে দিল। এইবার যা। বলে চলে গেল। তোকে তো সুন্দর লাগবেই, লাগতেই হবে। তোর শরীরে প্রথম শাড়ি এই আশিকের। আজ মন থেকে তোকে কিনে নিলাম, এরপর আর মুক্তি নেই তোর। এই আশিকের হৃদয় হরণী, তুই আমার সুপ্ত ইচ্ছা, তুই আমার মনের রানী। তোকে আমি হৃদয়ের অন্তরাল থেকে ভালোবাসি। তার কিছুদিন পরে আশিকের জীবন উলটপালট হয়ে যায়। তার বাবা তাকে বিয়ে করার জন্য বলে, কিন্তু সে কিছুতে বিয়ে করবে না, যদিও সে এখনো ছোট। তারপর সে তার প্রেয়সীকে ছাড়া অন্য নারীর কথা কল্পনাতেও আনে না। কিন্তু কি করার, তার মামা মামি তার বাবা মাকে এমন করে ভাবে ধরেছে বিয়ে দিবেই দিবে। আশিক কোনো মতে এই বিয়ে নিয়ে রাজি না। দেখো আমার ছেলে যদি রাজি না হয় আমি কিছু বলতে পারবো না, আমাকে ক্ষমা করো। দুলাভাই, আশিক ছোট আছে বলে আপনি ভাববেন না, ও শুধু কাবিন করে রাখি। যখন বড় হবে, নিজের পায়ে দাঁড়াবে, তখন অনুষ্ঠান করে বিয়ে দিব। আশিকের মামাতো বোন আশিকের প্রায় 2-1 বছরের ছোট। তারা প্রথম থেকে আশিকের ভালো লাগতো। বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ায় সব আবদার পূরণ করেছে। তাই আশিকের কথা বলার সাথে সাথেই তার মা বাবা তাকে কথা দিয়েছে আশিকের সাথে তার বিয়ে হবে। আসলাম সর্দারের প্রথম প্রথম কিছু না বললেও পরে শালার এতবার বলায় সে রাজি হয়েছিল। এদিকে আশিক রাজি না হওয়ার পরও তার বাবা কিভাবে বিয়েতে রাজি হলো এই নিয়ে রাগারাগি করে আশিক প্রায় পাগলের মতো করতে লাগলো। ঘরের প্রায় কাছে জিনিসপত্র ভেঙে ফেলছে। আসলাম সর্দারকে তার 3 ভাই ভালো করে বুঝিয়ে এলো, ভাইজান আমাদের ছেলে এখনো ছোট, তুমি নিজেই ভাবো, এত অল্প বয়সে বিয়ে করলে তার মনের উপর দিয়ে কী ঝড় যাবে বুঝতে পারছো? তোদের কথা আমি বুঝতে পারছি না, কিন্তু কি করব, আমাকে সব দিকে থাকতে হবে।
হঠাৎ আশিক তাদের কথায় আসে, বলল, আমাকে তুমি বিয়ে দিতে চাও তাই তো? হ্যাঁ। এসব ভাবনার মাঝে ঘরের দরজায় কড়া নাড়ল আলসার সর্দার। এত রাতে তুমি কেন কষ্ট করে আসতে গেলে আব্বু? আমাকে ডাকতে আমি যেতাম। তোমার ঘরে লাইট জ্বালানো দেখে আসলাম। এত রাতে ঘুমাও নাই এখনো? কিছু না আব্বু। একটু টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। এখন ঘুমাও, কালকে অফিসে তোমার নতুন দিন, শুভকামনা রইল। তুমি অনেক বড় হবে, দোয়া করি। ধন্যবাদ আব্বু। সকালে ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে নিচে নামলো। মেরুন শার্ট, ম্যাচিং প্যান্ট, হাতে ব্র্যান্ডের ঘড়ি, বাবরির চুলগুলো সুন্দর করে সেট করে নিল। শার্টের উপরে কোট টাই পরে নিল। শেষে পারফিউম দিয়ে একেবারে পরিপাট হয়ে নিল। সব সময় নিজেকে গুছিয়ে রাখে। তার মাচাছিরা রান্নাঘরে। তুই চলে এসেছিস? বস, আমি খাবার দিচ্ছি। মা, বাকিরা কোথায়? কাউকে দেখছি না যে। সকাল সকাল কেউ নেই। তোর আবু, ছোট আবুরা সবাই অফিসে গেছে। আমাকে না নিয়ে চলে গেল। তোকে পরে যেতে বলেছে। খায়ে গাড়ি বাইরে আছে, ড্রাইভার তোকে নিয়ে যাবে। গাড়ি থামলো বিশাল 10 তলা বিল্ডিংয়ের সামনে। গাড়ি থেকে বের হয়ে দেখে দুই পাশে দাঁড়িয়ে আছে সব এমপ্লয়ার ফুলের বুকে নিয়ে। সামনে তার বাবা চাচাদের দেখতে পেল। তার মানে এসবের জন্য আগে আগে চলে এসেছে। পেছন থেকে আকাশ আর অন্য বের হয়ে আসলো। ওদের দেখে আশিক রেগে আগুন হয়ে গেল। তার মানে তোরা এসেছিস আমাকে না জানিয়ে? চোখ বুলিয়ে ধরতে পারলো তোদের নিস্তার নিয়ে আজকে। এত মানুষের মাঝে আশিক ওদের কিছু বলতেও পারছে না। চোখ বুলিয়ে দিল, ধরতে পারলে তোদের নিস্তার নিয়ে আজকে। এত মানুষের মাঝে আশিক ওদের কিছু করতেও পারবে না। এটা ভেবে ওরা 32 বাটি বের করে মিটিমিটি হাসছে। তোরা দুজনতে যে দাঁত ব্রাশ করিস না, এটা বের করে দেখানোর কি আছে? আমি আগে থেকেই জানি। বলে আশিক অফিসের ভিতরে ঢুকে পড়ল। আকাশ অন্য বেকুব হয়ে দাঁড়িয়ে রইল। আশিকের সবাই কংগ্রাচুলেশন জানালো। অনেক মেয়ে এমপ্লয়ার ক্রাশ খেয়ে কানা হয়ে গেল। কেউ কেউ বলেছে তুই দেখতে নায়ক, হিরো। আমি তো ক্রাশ খেয়ে গেছি। প্রেম তো আমি করবই। তুই কি ভালো হবি না বাবলি? যাকে দেখিস তার পেছনে পড়ে যাস। এ তো পারিস কিভাবে? হাবিব, ওয়াহি, সুজন, না জানি আরো কতজন তোর পিছনে ঘোরে। ওরা ঘুরে, আমি না। আমি স্যারের সাথে প্রেম করব, তুই দেখে নিস। তোর কি মনে হয় স্যার তোর প্রেমে হাবুডুবু খাবে? দেখতেই হবে ছেলেদের কিভাবে পিছনে ঘোরাতে হয়, আমি খুব ভালো করেই জানি। আর বিদেশে থাকা ছেলেরা কেমন হয় তাও জানি। দেখো পরে না চাকরিটাই হারাস। আশা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। বড় আম্মু সবাই কোথায় গেছে? কাউকে দেখছি না। ছেলেরা সবাই অফিসে, আর তোর আম্মুরা বাইরে গেছে। অন্তু আপু কি কলেজে গেছে? হ্যাঁ, তুই যা, তোর খাবার টেবিলে রাখা আছে, খেয়ে নে।